আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আগামী নির্বাচনে শিক্ষক সমাজের সহযোগিতা চাইলেন তারেক রহমান। ক্ষমতায় গেলে চাকরি জাতীয়করণ সহ আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিতের প্রতিশ্রুতি। জুলাই আন্দোলনে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক তদন্ত শুরু। আমলে নেওয়া হবে সাক্ষীদের তথ্য উপাত্ত। প্রসিকিউশনে কর্মকর্তা নিয়োগ। জুলাই স্মৃতিস্তম্ভ ও জাদুঘরের নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন তোলা গভীর ষড়যন্ত্র। মন্তব্য আসিফের। ফ্যাসিবাদ চিরতরে অবসানে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মাহফুজের। সংস্কার ও জুলাই হত্যার বিচার শেষ না করে নির্বাচন করলে তা প্রশ্নবিদ্ধ হবে আশঙ্কা জামাতে ইসলামের। ভোটের আগেই জুলাই সনদ বাস্তবায়নের তাগিদ। এবং দেশের ক্রান্তিকাল উত্তরণে আগামী নির্বাচনী শেষ সুযোগ। মন্তব্য সিএসির। সরকার ও রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার পরামর্শ নির্বাচন বিশেষজ্ঞদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে থাকছে বিস্তারিত সংবাদ। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের চাকরি জাতীয়করণ সহ আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক মহাসমাবেশে তিনি কথা বলেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, তাই শিক্ষক সমাজ সহ সবাইকে সতর্ক থাকতে হবে। মনির হোসেন তপুর রিপোর্ট। শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ সহ বেশ কিছু দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ব্যানারে এ মহাসমাবেশের আয়োজন করা হয়। দেশের নানা প্রান্ত থেকে শিক্ষক ও কর্মচারীরা যোগ দেন এই মহাসমাবেশে। আগতদের প্রত্যাশা, শিক্ষক কর্মচারীদের দাবির পক্ষে অবস্থান নেবে বিএনপি। এ সময় জাতীয় নির্বাচনে শিক্ষকদের বিরাট ভূমিকার কথা স্মরণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় শিক্ষক সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যে সেই নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করবার, কেউ যেন সেটাকে ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে, তার দিকে আপনারা সজাগ সতর্ক দৃষ্টি রাখবেন। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুরুতেই বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়াই হোক সবার অঙ্গীকার। শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত বলেও জানান তিনি। দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে অবশ্যই একমত। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইনশাআল্লাহ ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন আমরা গঠন করব ইনশাআল্লাহ। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে সম্মানের সাথে টিকে থাকতে গড়ে তুলতে হবে জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজ। নৈতিকতা এবং ধর্মীয় সামাজিক মূল্যবোধের আলোকে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকরণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা যদি না যায়, তাহলে এই কম্পিটিশনের বিশ্বে আমাদের দেশ হিসাবে, জাতি হিসাবে টিকে থাকা অত্যন্ত কঠিন হবে। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তারা জাতীয় নির্বাচনকে সামনে রেখে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো বিশেষ দলের সমর্থকরা যাতে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এর আগে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরাচারকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের মানুষের বিরাগভাজন হলে তার দলের কিছুই করার নেই। তিনি বলেন, দেশ ও মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারতের সাথে সম্পর্ক নির্ধারণ করবে বিএনপি। সংস্কার ও জনগণের প্রত্যাশিত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ওপর অন্তর্বর্তী সরকারের সাফল্য ব্যর্থতা নির্ভর করছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত।
বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে অন্তর্বর্তী সরকার। ভার্চুয়ালি বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড, সংস্কার, জাতীয় নির্বাচন, ভারতের সাথে সম্পর্ক ও বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। লন্ডনে নির্বাসিত জীবনের দীর্ঘ ১.৫ দশক পর গণমাধ্যমকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, পতিত স্বৈরাচারকে ভারতে আশ্রয় দেয়া বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি। তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ, আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব। ভারতের সম্পর্কে আপনাদের নীতি কি হবে? অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই। অবশ্যই আমি দেখতে চাই না যে আরেক ফেলানি ঝুলে আছে। অবশ্যই আমরা এটা মেনে নিব না। বিবিসির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের গত ১ বছরের কাজের মূল্যায়ন জানতে চাওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক, যেই সংস্কারগুলো না করলেই নয়, এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক, সুষ্ঠু, স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। সংস্কার নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিএনপি সবার আগে দেশবাসীর কাছে রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেছে। শুধুমাত্র আইন দিয়ে করলে যেগুলা হয়ে যায় সেগুলা হয়ে যাক, যেগুলার সাংবিধানিক এন্ডোর্সমেন্ট লাগবে সেগুলো আমরা মনে করি যে নির্বাচিত সংসদ হওয়ার পরে সেখানে গ্রহণ করাটাই ভালো হবে। ঐক্যমত কমিশনে যেগুলোতে সকলে মিলে একমত হয়েছি, আমরা প্রথমে সেগুলোতে, আমরা সরকার ইনশাল্লাহ সরকার গঠনের সুযোগ পেলে আমরা প্রথমে সেগুলোতেই অবশ্যই জোর দেব। বিএনপির রাজনীতির ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতে গিয়ে তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণই তার দলের মূল লক্ষ্য। আমাদের রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে জনগণ, দেশ, দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্রের যে বুনিয়াদ, একটি শক্তিশালী বুনিয়াদ তৈরি করা, জবাবদিহিতা তৈরি করা। We are committed. We will try our best to do that. তার দল গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী জানিয়ে তারেক রহমান বলেন, ভবিষ্যতে সুযোগ পেলে স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। বিএনপি অতীত সরকারের সময় যেরকম সাংবাদিকদেরকে গুম করা হয়নি, সাংবাদিকদেরকে নির্যাতন করা হয়নি, সাংবাদিকদেরকে দেশ ছেড়ে যেতে হয়নি, বাধ্য হতে হয়নি, ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না। রাজনৈতিক কর্মী হিসেবে আমাদেরও অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে অপপ্রচারকে সংবাদ হিসেবে যেন প্রচারিত না হয়, এই বিষয়টিকে একটু সকলকে সচেতন বা খেয়াল রাখতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাস উপযোগী বাংলাদেশ গড়ে তুলতে পরিবেশ, প্রাণ, প্রকৃতিকে রক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করবে। দেশকে সামনে নিতে হবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। সেই সময়টাকে ঘিরে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষীদের দেয়া তথ্য উপাত্ত আমলে নেওয়া হবে। অন্য দলের সম্পৃক্ততার প্রমাণ পেলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। বিস্তারিত হুমায়ুন চিশতির রিপোর্টে। জুলাই আন্দোলন দমনে দলীয়ভাবে আওয়ামী লীগ সহ 14 দল নানা সিদ্ধান্ত নেয়। পুলিশের সাথে অংশ নেন তাদের নেতাকর্মীরাও। গত বছরের 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর চড়াও হয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দল হিসাবে আওয়ামী লীগ সহ 14 দলের বিচারের দাবি জানায় ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট NDM। পরে প্রজ্ঞাপন জারি করে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক তদন্ত শুরুর কথা জানালেন চিফ প্রসিকিউটর। আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন, তারা সর্বোত্তম চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আদালতে যখন সাক্ষীরা তাদের বক্তব্য দিয়েছেন, দলের ইনভলভমেন্টের ব্যাপারে বলেছেন, এগুলো জুডিশিয়াল ডকুমেন্ট হয়ে গেছে। সুতরাং ভবিষ্যতে দলের বিরুদ্ধে যে তদন্ত হবে, দলের বিরুদ্ধে যে সমস্ত
সাক্ষ্য প্রমাণ আসবে তার মধ্যে বিদ্যমান যে সমস্ত সাক্ষ্য ইতিমধ্যে হয়ে গেছে যেগুলো, সেই সাক্ষ্য প্রমাণগুলো অন্যতম এভিডেন্স হিসেবে গণ্য হবে। তদন্তে অন্য দলের সম্পৃক্ততার প্রমাণ পেলে কি ব্যবস্থা নেওয়া হবে এ প্রশ্নেরও জবাব দেন তিনি। দলকে কি ধরনের সাজা দেওয়া যাবে সেটা কিন্তু আইনে বলা আছে। ক্রমান্বয়ে তদন্ত যখন আরো আগাবে তখন যদি প্রয়োজন মনে হয় যে আরো কোনো দলও এর সাথে ইনভলভড আছে এবং তাদের ব্যাপারেও তদন্ত হওয়া দরকার, তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে সকল পর্যায়ের নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হয়েছে সেই ব্যক্তিকে যার বিরুদ্ধে দাখিল করা হয়েছে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ। একটা রাষ্ট্র বিপ্লবোত্তর পরিবেশে যখন একটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছে, তখন রাষ্ট্রের প্রয়োজনে, দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রয়োজনে সরকার এই আইন শুধু নয়, বিভিন্ন আইনেরই বিভিন্ন ধরনের সংশোধনী আনছেন এই রাষ্ট্রকে সঠিক ট্র্যাকে তোলার জন্য। আনুষ্ঠানিক অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়, তাহলে সেই ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না, অর্থাৎ ইলেকশনে তিনি দাঁড়াতে পারবেন না, এবং কোনো সরকারি অফিস, পাবলিক অফিসে তিনি নিয়োগ পেতে পারবেন না। তবে অভিযোগ প্রমাণিত না হলে অভিযুক্তদের পূর্ববর্তী পদপদবি ও সুযোগ সুবিধা ফিরিয়ে দেওয়ার বিধান রাখা হয়েছে সংশোধিত আইনের অধ্যাদেশে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভ ও স্মৃতি জাদুঘরের নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন তোলা গণ অভ্যুত্থানের মূল চেতনাকে আড়াল করার গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শহীদ আবরার ফাহাদ স্মরণে পলাশী গোল চত্বরে আগ্রাসন বিরোধী ৮টি স্তম্ভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় তিনি একথা বলেন। এ সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম রাষ্ট্রীয় ফ্যাসিবাদ চিরতরে অবসানে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। খায়রুল ইসলামের রিপোর্ট। ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাত ফেসবুকে ভারত বিরোধী স্ট্যাটাস দেয়াই কাল হয়েছিল বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের। শেরেবাংলা হলের ১৪ মিনিট ৪৩ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায় নিজ কক্ষ থেকে ডেকে নিয়ে ৫ ঘণ্টা ধরে নির্যাতনের নির্মম দৃশ্য। অকালেই নিভে যায় আবরার ফাহাদের জীবন প্রদীপ। তখনকার বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর হাতে নির্মম এই হত্যাকাণ্ডে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদত বার্ষিকীতে পলাশী গোলচত্বরে আগ্রাসন বিরোধী ৮ স্তম্ভ উদ্বোধন ও স্মরণসভা আয়োজন করে আবরার ফাহাদ স্মৃতি সংসদ। এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম সহ বিশিষ্টজনরা। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আবরার ফাহাদ আওয়ামী লীগের ভারতীয় তাবেদারির রাজনীতির কবর দিয়েছে। আবরার ফাহাদ এবং আগ্রাসন বিরোধী ৮ স্তম্ভ বাংলাদেশের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নয়, এটা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির একত্রিত হওয়ার মূল মন্ত্র। রাষ্ট্রীয় ফ্যাসিবাদদের কারণে সমাজে যে সংকট তৈরি হচ্ছে তার সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাষ্ট্রীয় ফ্যাসিবাদের কারণে সমাজের ভিতরে যেই সংকটগুলো তৈরি হয়েছে এই সংকটগুলোকে আমাদের সমাধান করতে হবে। আমাদের ভিতরে অনেক আইডেন্টিটি পলিসিতে অনেকগুলো ক্রাইসিস আছে, এগুলো সমাধান করতে হবে এবং আমাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে বিরোধিতার জায়গা থেকে আমাদেরকে প্রোঅ্যাক্টিভ কাজের দিকে ঢুকতে হবে। অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, পরাজিত শক্তি জুলাই আন্দোলনের স্পিরিটকে নস্যাৎ করার গভীর ষড়যন্ত্র করছে। সে কারণেই জুলাই স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আমরা সব সময় আমাদের লড়াইয়ের যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা দিয়ে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে চলব। তাদের এই ধরনের নানা ধরনের কথায় আমাদের জুলাইকে স্মরণে রাখার, আবরার ফাহাদদেরকে স্মরণে রাখার এবং আমাদের আগ্রাসনবাদ বিরোধী লড়াইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের স্মরণে রাখার যে প্রক্রিয়া, সেটা কোনোভাবেই বাধাগ্রস্ত হতে দেওয়া হবে না। ফ্যাসিবাদদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে আবরার ফাহাদ ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও জানান জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই সমন্বয়ক। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন করলে তা প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি কথা বলেন। অন্যদিকে ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানান, জাতীয় নির্বাচনের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘ। দলের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে এসে সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এই প্রতিশ্রুতি দেন।
খায়রুল ইসলামের আরও একটি রিপোর্ট। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাবার 2 সপ্তাহ পর দেশে ফিরলেন জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংখ্যা নেই, তবে জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন হলে সংকট বাড়বে। জুলাই চার্টার যেটা বলছি, জুলাই সনদ যে কতিপয় বিষয়ে যে আমরা রিফর্মস করেছি, সংস্কার করেছি, এটা আরো 3 মাস আগে হয়ে যেতে পারত। সকল দল একমত হয়েছে নীতিগতভাবে, তারপরেও এটা বাস্তবায়নে ডিলে করা হচ্ছে এইভাবে সেভাবে। তো এইরকম যদি ষড়যন্ত্র চলে এবং প্রয়োজনীয় সংস্কার সমাধান না করে, তো তাহলে তো সবকিছুই প্রশ্নবোধক হয়ে যাবে। এদিকে সকালে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের সাথে বিদায়ী সাক্ষাৎ করেন। পরে এক ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। 2026-এর ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে যেন হতে পারে সে ব্যাপারে ওনারা সহযোগিতা করবেন। এ ব্যাপারে জামাত ইসলামের ভূমিকা, দেশের গণতন্ত্র এবং আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ এবং নতুন একটা রাষ্ট্র কাঠামো গঠনে যে রিফর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যে দেশ যাচ্ছে, আগামীকালকে ন্যাশনাল কনসেনসাস কমিশনের একটা বৈঠকে একটা সমস্যার নিষ্পত্তির দিকে যাবে বলে আমরা সকলেই আশাবাদী এবং হোপফুল। এছাড়া দেশের শিক্ষা ব্যবস্থা ও মানবিক সংকটের সমাধানে দুপক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানান জামায়াত সেক্রেটারি জেনারেল। বাংলাদেশ জামাত ইসলামীর খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জনগণ আর জালিয়াতির নির্বাচন দেখতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দেশের এই ক্রান্তিকাল উত্তরণে জাতীয় নির্বাচনকে শেষ সুযোগ দাবি করে তিনি বলেন, গ্রহণযোগ্য, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। আগারগাঁওয়ে ইসি সচিবালয়ের নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে সিএসি এসব কথা বলেন। এ সময় সাবেক নির্বাচন কর্মকর্তারা বলেন, সরকার ও রাজনৈতিক দলগুলো না চাইলে কমিশনের পক্ষে একটি ভালো নির্বাচন আয়োজন সম্ভব নয়। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। জাতীয় নির্বাচনকে সামনে রেখে অংশীজনদের সাথে সংলাপের ৩য় দিনে ইসির সাথে নির্বাচন বিশেষজ্ঞদের এই বৈঠক। রাজধানীর আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সংলাপে অংশ নেন সাবেক নির্বাচন কর্মকর্তারা। আমাদের কিন্তু ভোট কেন্দ্র বৃদ্ধির প্রস্তাবটিকে কমিয়ে ভোট কেন্দ্র যাতে কমানো যায় সেদিকে আপনাদের চিন্তা করতে হবে। সিইসি সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিশেষজ্ঞদের পরামর্শ চান। যেহেতু আপনারা এখানে প্র্যাকটিক্যালি জড়িত ছিলেন, ইউ নো বেটার দেন আস, ইলেকশনকে ম্যানিপুলেট করার জন্য কোথায় কোথায় হাত দেওয়া দরকার আমাদের, যাতে এই জিনিস আর না ঘটতে পারে, সেই পরামর্শ আপনারা আমাদেরকে দিবেন। বিগত দিনে প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের সাথে জড়িতদের আগামী নির্বাচনের বাইরে রাখা, ভোট ও আইন শৃঙ্খলা পর্যবেক্ষণে স্থানীয় পর্যায়ে কমিটি গঠন এবং কমিশনের কর্মকর্তাদের প্রশিক্ষণ সহ নানা পরামর্শ দেন সাবেক নির্বাচন কর্মকর্তারা। বলেন, সরকার ও রাজনৈতিক দলগুলো না চাইলে কমিশনের একার পক্ষে একটি ভালো নির্বাচন উপহার দেয়া সম্ভব নয়। 91 সালে মব ভায়োলেন্সের বিষয়গুলো ছিল না, যাকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বলি, ক্রিবু, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আগে এই জিনিসগুলো ফেস করতে হয় না, কিন্তু এখন ইলেকশন কমিশনকে এগুলো ফেস করতে হবে। দেশের লোক আপনাদের উপর নির্ভর করে আছে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন, অনেক দিন পরে এবার একটা সুন্দর ভোট দেওয়ার একটা পরিবেশ তৈরি করা, সেটা কিন্তু আপনাদের উপরে নির্ভর করছে, কারণ আপনারা দায়বদ্ধ। দিনের দ্বিতীয়ার্ধে ইসির সাথে সংলাপে বসেন নারী নেত্রীরা। কালো টাকার খেলা বন্ধে নির্বাচনের মাসখানেক আগেই প্রার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট অডিটেরও পরামর্শ আসে সংলাপ থেকে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনে সরকারের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি ঠিক না থাকলে গণভোটে মানুষের অংশগ্রহণ আশানুরূপ নাও হতে পারে। এতে সনদের বৈধতা চ্যালেঞ্জের মুখে পড়বে। তাই গণভোটে সবার অংশগ্রহণ নিশ্চিতে সনদের বিষয়গুলো নিয়ে ব্যাপকভাবে প্রচারণা শুরু করার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট।
দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ 2025-এর আইনি বৈধতা দিতে গণভোট আয়োজনে একমত রাজনৈতিক দলগুলো। তবে নানা বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের রয়েছে নোট অব ডিসেন্ট বা ভিন্নমত। কিন্তু গণভোটে একটি সুনির্দিষ্ট বিষয় জনমত যাচাই করা হয়, সেক্ষেত্রে জাতীয় ঐক্য গড়তে ঐকমত্য কমিশন কতটুকু সফল হলো এ নিয়ে এখনো অস্পষ্টতা রয়েছে মন্তব্য বিশ্লেষকদের। আলোচনাটা বোধহয় এরকম হয়েছে, জুলাই সনদ পক্ষে আপনি হে বলেন না বলেন, এটার উপরে একটা গণভোট হবে, বান্ডেলটা নিয়ে না। কিন্তু প্যাকেজটা পাশ করতে চায় এক দল সংসদে, আরেক দল প্যাকেজটা পাশ করতে চায় হানা ভোটের মাধ্যমে। এটা ব্যাপক ডিফারেন্স। এই আলাপ আলোচনার মাধ্যমে আমার কাছে মনে হচ্ছে এখনো জাতীয় ঐক্যমত্য আসেনি। হচ্ছে কিন্তু এটা পুরোপুরি নাকচ করেনি। মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে বলেই আমাদের ধারণা। গণভোট হচ্ছে জনগণের সমর্থন নেওয়া, সেটি নির্বাচনের দিন হোক বা নির্বাচনের আগে হোক বা পরে হোক, যাচাই হয়ে গেলে আমরা ধরে নিতে পারি যে এই জুলাই সনদের প্রতি জনগণের সমর্থন আছে। এরপর কোনো দল কতটা নোট অফ ডিসেন্ট দিল, কতটা নতুন দাবি নিয়ে আসলো, সেটি খুব গুরুত্ব বহন করবে না। তারা এও বলছেন, সময় কম থাকায় সরকারের পক্ষে গণভোট আয়োজন করা বেশ চ্যালেঞ্জিং। সরকারের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন কমিশনের যে প্রস্তুতি, নিশ্চিত করে বলা যাচ্ছে না যে নির্বাচন কমিশন এখনই একটা ভালো নির্বাচন করে ফেলতে পারবে। নির্বাচনের মাধ্যমে যদি কোনো চ্যালেঞ্জে সরকার অথবা নির্বাচন কমিশন পড়ে, তাহলে তো সেই চ্যালেঞ্জটা কিন্তু জাতীয় নির্বাচনকে প্রভাবিত করে ফেলবে। একটা গণভোট করা, একটা সাধারণ ইলেকশন করা একই রকম খরচ। এমন যদি হয় যে 30-40% লোক উপস্থিত হয়ে গেছে, তাহলে তো একটা চ্যালেঞ্জে পড়ে যাচ্ছে। 91 গণভোটটা ছিল অনেকটা আনুষ্ঠানিকতা, সংখ্যাগরিষ্ঠ মানুষের অংশগ্রহণ আমরা দেখিনি। সামরিক শাসন আমলে যে 2 গণভোট হয়েছে সেটি তো নিয়ে অনেক বিতর্ক আছে, যে কোথাও 96% ভোট পড়েছে, কোথাও 86% ভোট পড়েছে। এটি অবিশ্বাস্য বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। 50% কম যদি এই গণভোটে উপস্থিত থাকে, তখন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। যেসব বিষয়ে ঐক্য হয়েছে গণভোটের আগেই, সেসব বিষয়ে জনগণকে সুস্পষ্ট ধারণা দেওয়া দরকার বলে মত তাদের। এই ব্যাপারটাতে মানুষকে এডুকেট করেন, জুলাই সনদে আসলে কি আছে। আমরা যারা সচেতন লোক বা আপনারা যারা কভার করছেন, তারা ছাড়া তো আসলে জুলাই সনদ কতজন লোক বোঝে। মোটা দাগে যে কয়েকটা বিষয়ের উপরে একমত হয়েছেন, সেই বিষয়গুলোকে আপনি ফোকাস করে বাস্তবায়নের চেষ্টা করেন। বর্তমানে যারা জুলাই সনদ চাচ্ছে, তাদের চিন্তা চেতনাটা এরকম মনে হচ্ছে এইবারের মধ্যে কাজ শেষ, আর কখনোই এটার পরিবর্তন হওয়া সম্ভব না। এইটা একটা ফেলাসি। আপনি যদি আজকে পরিবর্তন করতে পারেন যে প্রক্রিয়া, ভবিষ্যতেও অন্যকে পরিবর্তন করতে পারবে সেই একই প্রক্রিয়া। দেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রায় দিয়েছে, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার পক্ষে। গণভোটেও তার প্রতিফলন ঘটবে, এটি প্রত্যাশিত। আমরা আশা করব যে সামনে যে গণভোটটি হবে, এটি নিয়ে কোনো বিতর্ক না হয়, এখানে কোনো রকম প্রভাব বিস্তারের চেষ্টা না হয়। পূর্ণাঙ্গ জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট দূর করার তাগিদ দেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। গোয়েন লুইস 2022 সালের মে মাসে বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বছরের মেয়াদে LDC থেকে উত্তরণের প্রস্তুতি, টেকসই উন্নয়ন, লক্ষ্যমাত্রা SDG, জলবায়ু সহনশীলতা এবং নারী ও শিশু সুরক্ষা বিষয়ে একাধিক প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার মেয়াদকালে জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যে UN সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কোঅপারেশন ফ্রেমওয়ার্ক সফলভাবে বাস্তবায়ন শুরু হয়। বাংলাদেশে চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার উদ্যোগে প্রাতিষ্ঠানিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের চতুর্থ বৈঠক শেষে যৌথ বিবৃতিতে একথা জানানো হয়। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং তুরস্কের নেতৃত্ব দেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি।
যৌথ বিবৃতিতে বলা হয়, উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত বৈঠক দুদেশের মধ্যে বিদ্যমান গভীর বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা, সাংস্কৃতিক ঐক্য ও ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন ঘটিয়েছে। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে যে সংস্কার কার্যক্রম চলছে তাতে তুরস্ক সরকারের অবিচল সমর্থনের জন্য বাংলাদেশ কৃতজ্ঞতা জানিয়েছে। বৈঠকে তুরস্কের বিনিয়োগকারীদের আরও বিনিয়োগের আহ্বান জানানো হয়। সেই সঙ্গে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের যাত্রায় দেশটির সহযোগিতা কামনা করে বাংলাদেশ। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে স্বস্তিতে রয়েছে সরকার। মূল্যস্ফীতি 11 থেকে নেমেছে 7%, বাড়েনি দারিদ্র্যের হার। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব দাবি করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। খাদ্য ঘাটতি মোকাবেলায় ভারত ও যুক্তরাষ্ট্র থেকে 1 লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করার কথাও জানান তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। দেশের বাজারে চাল ও আটার দাম যেন না বাড়ে, তাই এবার আগেভাগেই আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিং করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আমরা নন বাসমতি চাল আনবো আর এমনি গম আনবো 50,000 মেট্রিক। গমটা আসবে ইউএসএ থেকে আর চালটা আসবে আপনার ভারত থেকে নন বাসমতি। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের দারিদ্র্যের হার 0.7% বেড়ে 21.2% হয়েছে। এর জবাব দেন অর্থ উপদেষ্টা। আমি তাত্ত্বিক দিকে এখন জানবো না, দারিদ্র বেড়ে গেছে, দারিদ্র বাবার রিলেটিভ দারিদ্র আছে, অ্যাবসলিউট, এগুলো বলতে গেলে আমার অনেক বড় বক্তব্য দিতে হবে। মোটামুটি আমি তো জানি কিভাবে দারিদ্র বিমোচন, দারিদ্র ওরা মেজার করে। বেজ আছে, ক্লায়েন্টেল আছে। আপনি 5,000 লোকের টেলিফোন করে ইন্টারভিউ নিয়ে বলেন দারিদ্র বেড়ে গেছে, এগুলো তো আমি জানি। অর্থনীতির স্বস্তিতে আছে, সেই জন্য তো আমরা মোটামুটি একটু কনফিডেন্ট আর কি। আসন্ন যুক্তরাষ্ট্র সফরে বিশ্বব্যাংকের সাথে 2টি চুক্তি হবে বলেও জানান তিনি। IMF এর পাইপলাইনে আরো টাকা আছে কিছু, আর বাকি ADB, AIDB, ওয়ার্ল্ড ব্যাংক এগুলো আছে। আর মোটামুটি অনগোয়িং যেগুলোতে কমিটমেন্ট আছে, 2টা এগ্রিমেন্ট সই হবে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে। নির্বাচনী ডিউটিতে পুলিশের বডি ক্যামেরা কিনতে অতিরিক্ত অর্থ খরচের বিষয়ে তদারকির কথা বলেন সালেউদ্দিন আহমেদ। আমি উত্তর দিলাম না, আপনি আপনার অ্যাকশনই তো দেখতে পারবেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সীমাহীন দুর্নীতি আর দালাল চক্রের দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ। অবশেষে সেই চক্রের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানে আটক হয়েছে 3 কর্মকর্তা সহ 6 জন। সেনাবাহিনীর এই অভিযানকে কেন্দ্র করে জেলা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস যেন ঘুষ আর দালালের অভয়ারণ্য। দীর্ঘদিন ধরে চলা ঘুষ বাণিজ্য আর সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে অভিযানে নামে সেনাবাহিনী। এ সময় 3 কর্মকর্তা সহ কয়েকজনকে আটক করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ নথি, টাকা উত্তোলনের রেকর্ড সহ অন্যান্য প্রমাণপত্র। অভিযানে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। প্রতিদিন গড়ে 350 থেকে 450টি পাসপোর্ট আবেদন জমা পড়ে এই অফিসে। এর মধ্যে 95%ই দালালদের মাধ্যমে। 10 বছর মেয়াদি পাসপোর্টে ঘুষ বাবদ 10 থেকে 11,000 আর 5 বছরের জন্য 7,500 টাকা পর্যন্ত ঘুষ দিতে হতো দালাল চক্রকে। 4 জনের ফাইল, 4 জনের সাইডে আলাদা আলাদা কোড আছে, সবাই কোডের সাথে জড়িত। টাকা নিয়ে যায়, নিয়ে অফিসে বাদ করে দিয়ে দেয়। আবার আরেকজন এত মাস্টারের কাজ করে। কোডের তো ফাইলের মধ্যে সিগন্যাল, এমনি কোনো এরকম নির্দিষ্ট কোনো 1-2 বা এরকম কোনো ওয়ার্ড নাই ফাইলের মধ্যে সিগন্যাল। সামান্য হোল্ডিং নাম্বার জন্য নিতেছেন আর কি, যে বলতেছে হোল্ডিং নাম্বার আনার জন্য। অভিযানে আটককৃতদের মধ্যে আছেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর লতিফা বেগম, নিরাপত্তা প্রহরী ওসমান গনি, পরিচ্ছন্নতা কর্মী উমেশ পাল সহ 3 দালাল। তদন্তে জানা গেছে তারা মিলে গড়ে তুলেছিল একটি শক্তিশালী সিন্ডিকেট চক্র, যার প্রভাব অফিসের ভেতর থেকে শুরু করে বাইরের ট্রাভেল এজেন্সি পর্যন্ত বিস্তৃত ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা জড়িত আছেন তারা এই বিষয়টা দেখবেন। আশা করি কোনো ধরনের ভুল ভ্রান্তি বা কোনো ধরনের যদি এখানে সমস্যা পরিলক্ষিত হয় আমাকে অবহিত করবেন। তাদের বিরুদ্ধে নিহত মামলা হবে, সেই মামলায় অনুসন্ধানে যে তারা অপরাধী, এর বিরুদ্ধে যদি পাশাপাশি অন্য কেউ তার সঙ্গে জড়িত থাকে ইনভেস্টিগেশনে তাদের কথা অবশ্যই উঠে আসবে। ভুক্তভোগীরা বলছেন দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যেন আগামীতে কোনো কর্মকর্তা কর্মচারী বা দালাল চক্র
অনিয়ম দুর্নীতিতে জড়ানোর সাহস না দেখায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারের অফিস থেকে তার সহযোগী ও ঘুষের 2,76,000 টাকা সহ আটক করেছে দুদক। এ সময় রাজস্ব কর্মকর্তা শামীমাকেও আটক করা হয়। তবে শামীমা আক্তারকে আটকের 4.5 ঘন্টা পর ছেড়ে দেয় দুর্নীতি দমন কমিশন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুদকের গাড়ি প্রায় আধা ঘন্টা অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা। সোমবার রাত 9টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের সামনে এ ঘটনা ঘটে। আটকের পর টানা 4.5 ঘন্টা কাস্টমস কমিশনারের কক্ষে গোপন বৈঠকের পর সাংবাদিকদের তথ্য না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন দুদক সদস্যরা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে যশোর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আল আমিন বলেন, কাস্টমস কর্মকর্তার ঘুষ বাণিজ্যের খবরে দুদকের একটি দল কাস্টমসে অভিযান চালিয়ে রাজস্ব কর্মকর্তার অফিস থেকে তার সহযোগী এনজিও কর্মীকে ঘুষের টাকা সহ আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করলেও তার কাছে টাকা না পাওয়ায় রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ছেড়ে দেওয়া হয়। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বনানীতে এক সম্মেলনে তিনি বলেন, দুদেশে অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার বিশাল সম্ভাবনা রয়েছে। এ সময় বিনিয়োগের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা এবং উদ্যোক্তা হয়রানি বন্ধে উদ্যোগ নিতে সরকারকে তাগিদ দেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরব বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। দুই দেশের 5 শতাধিক উদ্যোক্তা ও বিনিয়োগকারী অংশ নিয়েছেন 3 দিনব্যাপী এই সম্মেলনে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করে পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রেজা বলেন, বাংলাদেশ থেকে সৌদি আরবে চামড়া, রেডিমেড গার্মেন্টস, সেমিকন্ডাক্টর ও জনশক্তি রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে। Chemicals and mineral products, that is a huge opportunity. Saudi Arabia, 1/3 largest mineral exporter in the world. Bangladesh imports about $11 billion. এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর প্রবাসী আয় পাঠানোর খরচ কমাতে সৌদি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দুই দেশেরই ব্যবসার ব্যাপক সম্ভাবনা কাজে লাগানো দরকার। I hope that the Bangladesh government as well as Saudi officials and Saudi representatives, they will look at how the public investment fund of Saudi Arabia can be used to a limited extent to invest in Bangladesh in big projects. অনুষ্ঠানে সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিনিয়োগ বোর্ডে আমলাতান্ত্রিক জটিলতায় বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন বিদেশি উদ্যোক্তারা। We are planning to have the captain. Young boys and girls will be trained. For every investors coming into Bangladesh, we will assign a captain for each investor. Bring down the bureaucratic process, harassment to minimum. We want to have the trade facilitation by making the ports efficient, making the airport efficient. If one is not out of the airport in half an hour, something is wrong with the airport. সম্মেলনে বাংলাদেশ থেকে রপ্তানিযোগ্য পণ্যের বিভিন্ন স্টল সৌদি উদ্যোক্তাদের ঘুরে দেখান আয়োজকরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। এবার খেলার খবর। সময় কম থাকলেও ডিসেম্বরেই হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আসর। বিসিবির নবনির্বাচিত কমিটির প্রথম সভা শেষে এ তথ্য জানান সদ্য বিদায়ী মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। তবে এত অল্প সময়ে বিপিএল এর মতো বড় আসর আয়োজন করাটা নতুন কমিটির জন্য অনেক চ্যালেঞ্জিং বলেও জানান তিনি। এদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা থাকায় ইসফাক আহমেদের পরিবর্তে রুবাবা দৌলাকে এনএসসি কোটায় বিসিবির পরিচালক করা হয়েছে। পরাগ আরমানের রিপোর্ট।
সরকারি হস্তক্ষেপ, পছন্দমতো কাউন্সিলর মনোনয়ন এবং আরও বেশ কিছু অভিযোগে তামিম ইকবালের নেতৃত্বে একটি অংশ বর্জন করলেও 6 অক্টোবর ঠিকই অনুষ্ঠিত হয়েছে বিসিবি নির্বাচন। নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বন্টন করা হয় পরিচালকদের মধ্যে। এবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজের হাতে রেখেছেন 3টি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ওয়ার্কিং কমিটি, গ্রাউন্ডস কমিটি এবং বিপিএল গভর্নিং কাউন্সিল এখন বুলবুলের দায়িত্বে। গত বোর্ডে মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন ইফতেখার রহমান মিঠু। ভাইকিংস ক্রিকেট একাডেমি থেকে পরিচালক হওয়া মিঠুকে এবার আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। এ সময় সদ্য বিদায়ী মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানান, ডিসেম্বরে হবে বিপিএল আসর, তবে এত অল্প সময়ে তা আয়োজন করা হবে নতুন কমিটির জন্য চ্যালেঞ্জিং। তো আমাদের উপর এখন এসে পড়েছে। এখন আমি যদি বসে থাকি যে ওনারা 3 মাস কেন কাজ করেনি, কেন আগায়নি, এটা হলে অপশন ছিল যে করব কি করব না। সো এখন বোর্ড সাহসী পদক্ষেপ নিয়েছে যে সবাই মিলে আমরা, নট মি অনলি, সবাই মিলে আমরা ফুল চেষ্টা করে একটা সুন্দর বিপিএল আমরা করার চেষ্টা করছি। ভেরি ডিফিকাল্ট অ্যান্ড চ্যালেঞ্জিং আমাদের জন্যে। সো বাট আমরা এখন জিনিসটা হচ্ছে চ্যালেঞ্জ হিসেবে ইনশাল্লাহ। দায়িত্বপ্রাপ্ত নতুন কমিটির চেয়ারম্যানরা জানান, ভুল ভ্রান্তি কাটিয়ে ক্রিকেটের উন্নয়নে তারা কাজ করে যেতে চান। আশাবাদী যে এইখান থেকে কাজ করা যাবে, মানে আগে যে 2টা জায়গা ছিল ওই 2টা জায়গা থেকে আরেকটু বেটার ওয়েতে কাজ করা যাবে বলে আমি আশাবাদী। ক্রিকেট কিন্তু যে পরিমাণ জায়গা আছে ক্রিকেট জনপ্রিয় করার জন্য, সেই জায়গাতে আমরা এখনো পৌঁছাতে পারি নাই। আমাদের সকলের অবজেক্টিভ একটাই, আমাদের দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা যেহেতু নতুন এসেছি, আমরা সেই ভুল ভ্রান্তিগুলোকেও ঠিক করে কিভাবে করে ক্রিকেটকে এগিয়ে নিতে পারবো, সেটা যতটুকু আমাদের লক্ষ্য ততটুকুই আপনাদেরও লক্ষ্য আমি শিওর। এদিকে এনএসসি মনোনীত পরিচালক ইশফাক আহসানের আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি প্রকাশ্যে আসলে তাকে প্রত্যাহার করা হয়। তার জায়গায় পরিচালক হওয়ার পথে কর্পোরেট ব্যক্তিত্ব ও নারী সংগঠক রুবাবা দৌলা, যদিও এখনো আনুষ্ঠানিক চিঠি ইস্যু করা হয়নি। সংবাদ সম্মেলনে মিঠু জানান, সাবেক সভাপতি ও বর্তমান সহসভাপতি ফারুক আহমেদকে কোনো কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়নি। পরাগামান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। আগামী নির্বাচনে শিক্ষক সমাজের সহযোগিতা চাইলেন তারেক রহমান। ক্ষমতায় গেলে চাকুরি জাতীয়করণ সহ আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিতের প্রতিশ্রুতি। জুলাই আন্দোলনে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক তদন্ত শুরু। আমলে নেওয়া হবে সাক্ষীদের তথ্য উপাত্ত, প্রসিকিউশনের কর্মকর্তা নিয়োগ। জুলাই স্মৃতিস্তম্ভ ও জাদুঘরের নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন তোলা গভীর ষড়যন্ত্র, মন্তব্য আসিফের। ফ্যাসিবাদ চিরতরে অবসানে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মাহফুজের। সংস্কার ও জুলাই হত্যার বিচার শেষ না করে নির্বাচন করলে তা প্রশ্নবিদ্ধ হবে, আশঙ্কা জামায়াত ইসলামের। ভোটের আগে জুলাই সনদ বাস্তবায়নের তাগিদ। এবং দেশের ক্রান্তিকাল উত্তরণে আগামী নির্বাচনী শেষ সুযোগ, মন্তব্য সিএসির। সরকার ও রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার পরামর্শ নির্বাচন বিশেষজ্ঞদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।